নমস্কার। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি, একেবারে শেষ মুহূর্তে আমরা এসে উপনীত। স্যার মাত্র 45 দিন বাকি, এক্ষুনি কথা হচ্ছিল। তা যাক, আমরা বেশি সময় নেব না। মঞ্চে রয়েছেন সমীরণ বাবু। সমীরণ বাবু ইতিমধ্যে পরিচিত মুখ, কারণ আমাদের সবার বাংলা চ্যানেল বলুন বা কম্পন দাস ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু নিয়মিত প্রোগ্রাম করছেন বিগত 2-3 বছর ধরে, তাই তো স্যার? মাধ্যমিকেরও কেমিস্ট্রি পোর্শনে ওনাকে আমরা পেয়েছিলাম। সত্যি আমার নিজেরও খুব ভালো লাগে সমীরণ বাবুর সঙ্গে প্রোগ্রাম করতে। স্যারকে স্বাগত, অনেক স্বাগত, এবং আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব স্যারের কাছে। নমস্কার। শুরুতেই সবাইকে একবার শুভেচ্ছা জানিয়ে দিই আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আশা করছি সবার প্রস্তুতি খুবই সুন্দরভাবে চলছে। তো স্যার যেমন বললেন যে আর খুবই কম দিন বাকি, তো আমরা একবার শেষ মুহূর্তেই চলে এসেছি। সমস্ত পরীক্ষা হয়ে গেছে। 24শে ফেব্রুয়ারি হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা, তারপরে ম্যাথমেটিক্স আর বায়োলজিক্যাল সায়েন্স আছে। তো কেমিস্ট্রি পরীক্ষা সত্যিই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার কারণ একবারে মাঝামাঝি পড়েছে। এই পরীক্ষাটা যদি ভালো হয়ে যায় তাহলে অন্যান্য পরীক্ষাগুলো খুব ভালো হবে। যারা কেমিস্ট্রি ভালোবাসে তাদের জন্য, এবং যারা কেমিস্ট্রিকে খুব একটা পছন্দ করে না তাদের জন্য আমি কতগুলো ছোট ছোট টিপস দেবো বা কতগুলো জায়গা আমি কভার করতে বলবো আজকে, যেগুলো করলে যাতে আরো ভালো রেজাল্ট ওরা করতে পারে, যাতে ছেড়ে না যায়। তো তোমরা জানো যে কেমিস্ট্রির 4টে ভাগ আছে আমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসে। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন, এবং শেষে অ্যাপ্লাইড বা প্রয়োগ ভিত্তিক রসায়ন। তো এই ভাগগুলোতে সব থেকে যেটা সহজ এবং যেটা ছেলেরা মোটামুটি অঙ্ক বা নিউমেরিক্যাল প্রবলেম গুলো পারে সেটা হচ্ছে ভৌত রসায়ন। এবং ওতে যে 5টি অধ্যায় আছে তাতে 23 মার্কস, 23 নাম্বার ক্যারি করছে। এবং এইটা অনেকেই খুব ভালোভাবে পারে, কিন্তু এইখানেই ছোট ছোট ট্রিক্স গুলো লুকিয়ে আছে, যে এই কনফিডেন্টটা যেন পরীক্ষার হলেতে ঠিকই পরিণত হয়, মানে সবটাই যেন ঠিক লিখতে পারো। সেই জন্য আমি তোমাদেরকে কিছু টিপস দিয়ে দেব। তো প্রথমে আসি যে প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কঠিন অবস্থা। কঠিন অবস্থাতে আমি কঠিন অবস্থা, তড়িৎ রসায়ন বা যে গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা আছে বা দ্রবণ, এই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রধান যে প্রশ্নটা পড়ে সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম বা অঙ্ক কষতে হয়। তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা কমন হচ্ছে যে তোমরা সূত্রগুলো ভালো করে আগে জানবে। কঠিন অবস্থার ক্ষেত্রে যেমন যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘনত্ব নির্ণয়, প্যাকিং ক্ষমতা নির্ণয় এবং কণা সংখ্যা নির্ণয়, আর হচ্ছে রাসায়নিক সংকেত নির্ণয়। এই 4টে জায়গা থেকেই প্রশ্নটা পড়ে। বিশেষভাবে আমরা দেখেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বিগত বছরে যে ঘনত্ব নির্ণয় থেকেই অঙ্কটা বেশি পড়ে। তো সেখানে যে জায়গাগুলো ছেলেরা ভুল করে সেটা হচ্ছে এককটা ঠিক করে দেওয়া হয় না, বা এককগুলো যে পরিবর্তন করতে হয় সেটা ঠিক করে না বুঝেই যেন অঙ্কটা করে ফেলা হয়। এছাড়াও যে d=zm/na³ আছে, এই কিউব যে কিউবটা এখানে অনেক সময় ক্যালকুলেটরে কিউব পড়তে ছেলেরা ভুলে যায়, তার ফলে উত্তরটা কিন্তু একটা ঠিক উত্তরটা বার করতে পারে না। সেই জন্য বলবো আবারই যে এই কিউব যেটা a³ সেটা যেন ঠিকঠাক করে দেওয়া হয়। দ্বিতীয়ত, কঠিন অবস্থা থেকে যে থিওরিটিক্যাল পোর্শনটা আছে, থিওরিটিক্যাল পোর্শনটাও খুব কমন প্রশ্নই কিছু কিছু পড়ে, যেমন প্যাকিং ক্ষমতা কাকে বলে, বা এন টাইপ পি টাইপ যে অর্ধপরিবাহী আছে সেখান থেকে কিছু প্রশ্ন, বা কেলাসের যে ত্রুটি আছে ফ্রেনকেল বা স্কটকি বা এফ কেন্দ্র ডিফেক্ট, বিশেষ করে ফ্রেনকেল ডিফেক্ট বা স্কটকি ডিফেক্ট যেটা আছে তার যে পার্থক্য কি দ্বারা পার্থক্য করা হয় সেইখানটা, চৌম্বক ধর্মের কিছু কিছু, ফেরোম্যাগনেটিক কাকে বলে, ফেরিম্যাগনেটিক কাকে বলে, প্যারাম্যাগনেটিক কাকে বলে, তার কিছু উদাহরণ কোন যৌগের, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এছাড়া কেলাসের শ্রেণীবিন্যাস তো আছেই। তাহলে থিওরি আর নিউমেরিক্যাল প্রবলেম মোটামুটি সমান সমান পড়ে। নিউমেরিক্যাল প্রবলেমটা কিন্তু করতেই হয়, এটা একটা অর থাকে, ফলে নিউমেরিক্যাল প্রবলেমটা সবাই পারবে আমি আশায় রাখবো।
সেই রকমই দ্রবণ, দ্বিতীয় যে চ্যাপ্টার, দ্রবণেও কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম আছে এবং সেটাও একটা নির্দিষ্ট জায়গা থেকেই পড়ে। সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্মের যে সমস্ত অঙ্ক আছে যেখানে আণবিক ভর নির্ণয় করতে বলা হয়, বিশেষ করে স্ফুটনাঙ্ক উন্নয়ন, হিমাঙ্ক অবনমন এবং বাষ্পচাপের অবনমন, আর শেষে হচ্ছে অভিস্রবণ চাপ নির্ণয়। এখানে অভিস্রবণ চাপ নির্ণয়ের অঙ্ক সহ পড়লে তো খুব সহজ, একটাই সূত্র, পাই ইকুয়াল টু সিআরটি। এখানে আর এর মানটা কিন্তু 0.0821, বিশেষ যেহেতু এটা আমরা অ্যাটমসফিয়ারে বার করতে চাচ্ছি, এটা একটুখানি মাথায় রাখতে হবে, কারণ আর এর মান তড়িৎ রসায়নও মানে দিতে হয়, সেখানে কিন্তু 8.314 দিয়েই করতে হয়। এটা একটুখানি মাথায় খেয়াল রাখতে হবে। দ্রবণের যদি থিওরিটিক্যাল পোর্শন বলো, তাহলে তোমরা জানো যে কিছু কিছু সংজ্ঞা আছে, সূত্র আছে, যেমন রাউল্টের সূত্র, হেনরির সূত্র, বা কিভাবে তরলে গ্যাসের দ্রাব্যতা নির্ভর করে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন, বাষ্পচাপের অবনমন বা সংখ্যাগত ধর্ম কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই সমস্ত জায়গাগুলো, ভ্যান্টপ গুণক কাকে বলে বা অস্বাভাবিক সংখ্যা ধর্ম বলতে কি বোঝো, তার কিছু উদাহরণ, এইগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। কারণ নিউমেরিক্যাল প্রবলেম একটা থাকে, একটা পোর্শন যেখানে 3 নাম্বার হয়তো থাকলো বা 2 নাম্বার থাকলো, তার সঙ্গে কিন্তু অবশ্যই একটা থিওরিক্যাল প্রশ্ন থাকবে। অনেক সময় কি হয়, আমরা নিউমেরিক্যাল প্রবলেমের দিকে কনসেন্ট্রেট করতে গিয়ে ওই থিওরিটিক্যাল পোর্শনটা ভালো করে পড়া হয় না, তার ফলে কতগুলো নাম্বার, 1 বা 2 নাম্বারই যদি কম হয় সেটা কিন্তু অনেকটাই কম। যদিও দ্রবণ থেকে কোনো এমসিকিউ পড়ে না, তবু এখান থেকে কিছু কিছু ছোট ছোট প্রশ্ন, যে এককগুলো, স্ফুটনাঙ্ক উন্নয়নের ধ্রুবকের একক কি, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর যেমন কমন পেপার বললাম যে এককটা তোমরা কিন্তু মাথায় রাখবে, যে একক অবশ্যই দিতে হবে, একক না দিলে কিন্তু কিছু নাম্বার সেখান থেকে ডিডাকশন হয়। এরপরে যে দুটো চ্যাপ্টার আছে পরপর, সেটা হচ্ছে তড়িৎ রসায়ন এবং রাসায়নিক গতিবিদ্যা। এইগুলো কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমের উপর বেস্ট করে। তড়িৎ রসায়নে আমরা দেখেছি গত 2 বছর নান্স সমীকরণ থেকে তড়িৎ চালক বল নির্ণয় করতে বলা হয়েছিল। তো এছাড়া অন্য যে পোর্শনটা আছে, পরিবাহিতা থেকে কিছু অঙ্ক তোমরা দেখে যাবে এবার। এছাড়াও পরিবাহিতার সঙ্গে সঙ্গে আছে কোলরাসের সূত্র আর ফ্যারাডের সূত্র থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম। এই 3টে জায়গা থেকে নিউমেরিক্যাল প্রবলেম তোমরা একটু দেখে যাবে। তার কারণ আমি আগেই বললাম যে নান্স সমীকরণ থেকে কিন্তু পরপর 2 বছর প্রশ্ন এসেছে। তো যদি অন্য জায়গা থেকে প্রশ্ন এসে যায়, তাহলে তোমরা যাতে সেটাকে ট্যাকেল করতে পারে আর কি। এইখানেতে অঙ্ক ক্ষেত্রে বললে হয় যে এই কোলরাসের সূত্র থেকেও কিন্তু অঙ্ক প্রায় তুমি টেস্ট পেপারে বা কোনো যে কোনো একটা মানে কোশ্চেন ব্যাংক অনেক তোমরা করবে, এবং সেইগুলো থেকেই কিন্তু প্রশ্নটা পড়ে। বিশেষ করে যেটা সীমাস্ত মান বার করতে বলে লঘুতা, পরিবাহিতা, তো সেইখান থেকে যে অ্যাসিডিক অ্যাসিডের একটা লঘু দ্রবণের কি করে তুমি পরিবাহিতা নির্ণয় করবে, সেটা একটু দেখে যাবে। কোলরাসের সূত্র কিন্তু থিওরিটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া দ্রবণের এই তড়িৎ রসায়নের প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে, হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব, তার সাংকেতিক প্রকাশ, এই জায়গাগুলো একটুখানি নজর রাখবে যাতে ওইখান থেকে কোনো রকম কিছু মিস না হয়ে যায়। এই থিওরিটিক্যাল প্রশ্ন বলতে গিয়ে আমার মনে হয় যে কিছু বছর আগে একটা প্রশ্ন পড়েছিল যে কপারের তড়িৎদ্বার বিভব একটা মান দিয়ে দিয়েছে, বলতে কি বোঝো। এটা কিন্তু প্রমাণ তড়িৎদ্বার বিভবেরই একটা সংজ্ঞার অ্যাপ্লিকেশন। এগুলো কিন্তু বইতে খুব সুন্দর করে লেখা আছে। যদি আমাদের যে টেক্সট বুক বলে তো কিছু নেই, আমাদের একটা মোটা বই দিয়ে যেটা জয়েন্ট এন্ট্রান্স বা সবকিছুর জন্যই কাজে লাগে। তো আমাদের একটা বইটা একটা বড় বই, যেটা দেখে ছেলেরা একটু বেশি ভয় পেয়ে যায়। তো তবুও তোমাদেরকে যখন পড়তেই হবে, তো এই সংজ্ঞাগুলো একটুখানি ভালো করে পড়ে যাবে। এছাড়া ব্যাটারি থেকে যে সমস্ত প্রশ্ন আছে, বা গ্যালভানীয় কোষের যে লবণ সেতুর কাজ, লবণ সেতুতে কি ইউজ করা হয়, এই ছোটখাটো প্রশ্নগুলো একটু দেখে যাও। আর যেটা আমি আগেই বললাম যে রাসায়নিক গতিবিদ্যা কিন্তু অত্যন্ত সহজ একটা অধ্যায়। এখান থেকে কিন্তু তোমরা যা টেস্ট পেপারে যেগুলো প্র্যাকটিস করবে সেই রকমই অঙ্ক পাবে, সেই অঙ্ক পাবে না, সেই রকমই অঙ্ক পাবে। প্রধানত সমাকলিত রূপ, দুটো ক্রমের বিক্রিয়া আছে, একটা ফার্স্ট অর্ডার, একটা সেকেন্ড অর্ডার, তার সমাকলিত রূপ প্রতি বছরই পড়ে। তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থেকে গত 3 বছর পরপর প্রশ্ন পড়েছে।
তাহলে জিরো অর্ডারটা একটু দেখে যাওয়া ভালো। এছাড়াও সক্রিয়করণ শক্তি থেকে যে অঙ্কগুলো আছে আরএনএস এর সমীকরণ প্রয়োগ করে সেইখান থেকে যে প্রশ্নটা, যে অঙ্কটা আছে আর কি, সেইগুলো একটুখানি সূত্রগুলো ভালো করে দেখে যাবে। তার কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন আসেনি। বিশেষ করে গ্র্যাফ এঁকে যে প্রশ্নটা করতে হয় লেখচিত্রের সাহায্যে, অ্যাকচুয়ালি লেখচিত্র আঁকতে হয় না, সেই সমীকরণটাকে পুট করে যে মানে নির্ণয় করতে হয় ই এর মান বা অ্যাক্টিভেশন এনার্জির মান, সেটা একটুখানি দেখে যাবে। এছাড়া রাসায়নিক গতিবিদ্যা ক্রম এবং আণবিকতা এর পার্থক্য কি, এর উদাহরণ কতগুলো, বা একটা জিরো অর্ডার বা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের উদাহরণ, এছাড়া ছদ্ম প্রথম আণবিক ক্রমে বিক্রিয়া কাকে বলে, সক্রিয়করণ শক্তি কাকে বলে, বা একটা কোনো অর্ডার ক্রম দিয়ে দিল, একটা রাসায়নিক সমীকরণ দিয়ে দিল, একটা সমীকরণ দিয়ে দিল বিক্রিয়া হারের সমীকরণ, সেই বিক্রিয়া হারের সমীকরণ থেকে কিভাবে তুমি ক্রম নির্ণয় করতে পারবে সেইখানটা একটু দেখে যাওয়া। বেগ ধ্রুবক কাকে বলে, বেগ ধ্রুবকের একক কিভাবে নির্ণয় করা হয়, এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। এমনকি বেগ ধ্রুবকের একক থেকেও ক্রম নির্ণয় করতে দেওয়া হয়, বিশেষ করে 1 নম্বরের যে সমস্ত প্রশ্ন আছে সেখান থেকে কিন্তু নির্ণয় করতে দেওয়া হয়। এখানে এমসিকিউ নেই, কিন্তু তবুও কিছু কিছু প্রশ্ন এগুলো পড়ে, তো ওই জায়গাটা একটুখানি কনসেন্ট্রেট করতে হবে। শেষ এবং একেবারেই থিওরিটিক্যাল প্রশ্ন, শুধুমাত্র এই প্রথম যে চারটে বললাম ওখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমটা পড়ে, শেষ থেকে নিউমেরিক্যাল প্রবলেমটা কম পড়ে, থিওরিটিক্যাল পোর্শনটাই বেশি। সেটা হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন। পৃষ্ঠতলীয় রসায়নের দুটো ভাগ, একটা হচ্ছে কলয়েড ভাগ আর একটা হচ্ছে অধিশোষণ ভাগ। দুটো থেকেই 50-50 প্রশ্ন পড়ে। তো কলয়েড থেকেও, কলয়েড তোমরা ছোটবেলা থেকেই পড়ছো, 9-এও আছে, ক্লাস 9-এ তো অনেকটাই আছে কলয়েডের কনসেপ্ট, বিশেষ করে ইমালসান, সল, জেল, এগুলোর উদাহরণ, এগুলোর বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম কোনটা, এটা একটুখানি দেখে যাওয়া। এছাড়াও কলয়েডের যে আরো ছোটখাটো জায়গাগুলো আছে, পেপটাইজেশন, ব্রায়োনীয় গতি, টিন্ডাল এফেক্ট, তঞ্চন, সুলজে-হাডি রুল, স্বর্ণ সংখ্যা, এগুলো প্রত্যেকটা সংজ্ঞা, মিসেল কাকে বলে, এই প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে। তার কারণ এখান থেকেই প্রশ্নটা আসে, মানে সংজ্ঞা থেকে বা সুলজে-হাডি রুল থেকে তো তার অ্যাপ্লিকেশন, যে কোন মানে এটাকে তঞ্চন করতে পারবে, কোন পদার্থটাকে তঞ্চন করতে সুবিধা হবে, সেই রকম কিছু প্রশ্ন আসে। এছাড়া ওর যে অ্যাপ্লিকেশন আছে কিছু কিছু, যে রক্ত জমাট বাঁধার জন্য কেন ফটকিরি ব্যবহার করা হয়, এইরকম কিছু কিছু যে সুলজে-হাডি রুলের অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু প্রতি বছর প্রশ্ন পড়ে। তো এইটা একটা পোর্শন, যেটা কলয়েডের পোর্শন বললাম। সেকেন্ড পোর্শন হচ্ছে অধিশোষণ। অধিশোষণে কি আছে না, ভৌত এবং রাসায়নিক অধিশোষণ কাকে বলে, এদের পার্থক্য, এরা কিভাবে নির্ভরশীল, বিশেষ করে চাপ ও উষ্ণতার উপর কিভাবে নির্ভরশীল, এবং কি এখানে অনুঘটক আছে। এই অধিশোষণে সব থেকে বেশি ইউজ করা হয় যেটা, সেটা হচ্ছে অনুঘটক। অনুঘটক কাকে বলে, অনুঘটন প্রক্রিয়া বলতে কি বোঝো, কেন সূক্ষ্ম বা চূর্ণ ইউজ করা হয় অনুঘটক হিসাবে, যে সূক্ষ্ম নিকেল চূর্ণ কেন ব্যবহার করা হয় হাইড্রোজেনেশনের ক্ষেত্রে। তো এই সমস্ত প্রশ্ন, এগুলো খুব কমন প্রশ্ন। তো এই প্রশ্নগুলো করতে পারলে আমি আশা করছি যে ফিজিক্যাল কেমিস্ট্রির যে পোর্শনটা সেটা অনেকটাই কভার হয়ে যাবে। তো ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু মানে বেশিরভাগ ছাত্রের ক্ষেত্রে অনেকটাই সহজ আমি দেখেছি, যেটা ওটা স্কোর ওখান থেকে ভালো ওঠে, এবং ওটাই সব থেকে বেশি নাম্বার আছে, 23 নাম্বার, 5টা চ্যাপ্টার, প্রথম 5টাই চ্যাপ্টার আছে ওখানে। আর এমসিকিউ শুধুমাত্র দ্রবণ আর রাসায়নিক গতিবিদ্যা থেকে পড়ে না, বাকি সবগুলো থেকেই পড়ে। সেকেন্ড যে পোর্শনটা আমি বলবো সেটা হচ্ছে অজৈব রসায়ন। অজৈব রসায়নের যে ভাগটা আছে তার মধ্যে 4টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে মৌলের পৃথকীকরণ, দ্বিতীয় হচ্ছে পি ব্লক, তৃতীয় হচ্ছে ডিএ ব্লক, আর চতুর্থ হচ্ছে সবর্গীয় যৌগ বা জটিল যৌগ। এর মধ্যে মৌলের পৃথকীকরণ থেকে ছেলেরা অনেক সময় প্রশ্ন অ্যাভয়েড করতে চায়। 3 নাম্বার আছে মাত্র ওতে, একটাই প্রশ্ন পড়ে, সেটা 3 নাম্বারের প্রশ্ন, সেটা 1+1+1 হতে পারে, 2+1 হতে পারে। এখানে আমার একটা সাজেশন সবাইকে, যে তোমরা যে কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার বা বিগত বছরের যে প্রশ্নগুলো করছো, তুমি সেইগুলোই ঠিক করে করো,
সাধারণত এখনো পর্যন্ত এরকম হয়নি যে তোমাদের অজানা অচেনা কোনো একটা প্রশ্ন পড়ে গেছে। তো আমার মনে হয় যে বিগত বছরের প্রশ্নগুলো করাটাই ভালো। পি ব্লকের ক্ষেত্রেও পি ব্লকে অনেক প্রশ্ন আছে এবং এটাও একটা বড় চ্যাপ্টার, 8 নাম্বার পড়ে, একটা 5 নাম্বারের প্রশ্ন পড়ে এখান থেকে। 2+2+1 হতে পারে বা অন্যান্য ভাবেও এটাকে দেওয়া হয়, 1+1+1+2 এরকম দেওয়া হয়। এখান থেকে কিন্তু প্রতি বছরই একটা নতুন প্রশ্ন আছে। আচ্ছা, কিন্তু বাঞ্চ অফ কোশ্চেন যারা তোমরা যারা পড়ছো তারা অবশ্যই দেখেছো যে কিছু প্রশ্ন আছে যেগুলো কমন প্রশ্ন, মানে নতুন প্রশ্ন এলেও ধরো 100টা প্রশ্ন আছে, এই 100টা প্রশ্নের মধ্যেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। ফলে আমার মনে হয় এতে বিগত বছরের প্রশ্নগুলোকে ফলো না করলেও চলবে, তোমরা একটা বেসিক আইডিয়া বা ওই যে বাঞ্চ অফ কোশ্চেন আছে, কিছু প্রশ্ন আছে, সেইগুলোকে বারবার রিপিট করবে, বারবার পড়ে যাবে ভালো করে। এবং এই যে আমাদের পর্ষদের যে টেস্ট পেপার আছে, ওই টেস্ট পেপার থেকে আমি বছর 2-3 দেখা গেছে যে টেস্ট পেপারে যে প্রশ্ন আছে একই প্রশ্ন ওটাকে রিপিট করা হয়েছে। এমনকি আগের বছর ওই পর্ষদের টেস্ট পেপার থেকে একবার কমন প্রশ্ন এসেছে। তো তার মধ্যেও আমি বলতে পারি যে যেহেতু গ্রুপ 15, 16, 17, 18 আছে, তোমরা ভালো করে গ্রুপ 18 এবং গ্রুপ 16টা করে যাবে। কারণ গ্রুপ 18 থেকে প্রায় প্রতি বছরই একটা না একটা প্রশ্ন পড়ে, আর গ্রুপ 16 থেকেও পড়ে। বিশেষ করে হাইব্রিডাইজেশন নির্ণয়, যে জেনন ফ্লোরাইড বা জেনন অক্সিফ্লোরাইডে যে সমস্ত হাইব্রিডাইজেশন, সেটার গঠন কেমন, এখান থেকে প্রশ্ন পড়ে। বা আন্তঃহ্যালোজেন যেগুলো আছে, ইন্টারহ্যালোজেন, সেখান থেকে প্রশ্ন পড়ে। তো আর অক্সিজেনের যে সমস্ত যৌগ আছে বা সালফারের যে সমস্ত যৌগ আছে, অক্সি অ্যাসিডস গুলো আছে যেগুলো সালফারের, সেখান থেকেও তার গঠন সংকেত এবং কেমন দেখতে, তার হাইব্রিডেশন কেমন, সেখান থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হয়। ওজনের কিছু বিক্রিয়া আছে, সেখান থেকেও কিছু প্রশ্ন পড়ে। এরপরে আছে পি ব্লক। তাহলে পি ব্লক থেকে কিন্তু তোমরা গ্রুপ 16 এবং গ্রুপ 18 খুব ভালোভাবে করে যাবে। গ্রুপ 15 এবং 14, 15 এবং 17 এখান থেকে তো প্রশ্ন পড়বেই, মানে একটা দুটো প্রশ্ন পড়বেই। যেহেতু মাত্র 3টে প্রশ্ন, তাই সাজেশন করে কিন্তু খুব একটা লাভ হবে না, কারণ সাজেশনে নাও পড়তে পারে। তোমরা ওই যে বাঞ্চ অফ কোশ্চেন আছে 100টা বা 70-80টা, সেটাকে একটুখানি পড়ে যেতে হবে, একটু কনসেপ্ট বা লজিকটা নিয়ে যাবে, যাতে প্রশ্ন উত্তর দিতে অসুবিধা না হয়। এরপরে যেটা আছে ডি ব্লক, এ ব্লক। এই যে ডি এ ব্লক আছে, ডি ব্লক, এ ব্লক, এর কিন্তু কমন প্রশ্ন প্রায় ধরা হয়। কিছু কিছু প্রশ্ন আছে যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আছে। যেমন একটা এক্সাম্পল, যে রঙিন হয় কেন বা কোনটি রঙিন, যে সমস্ত কিছু কিছু আয়ন দিয়ে দেওয়া হবে, তোমাকে জিজ্ঞাসা করবে যে কোনটি রঙিন পদার্থ বা যৌগ তৈরি করতে পারে। তোমরা জানো যে ডি যদি অসম্পূর্ণ ইলেকট্রন থাকে তবেই সেটা রঙিন হয়। D0 বা D5 এটা যদি হয় তাহলে সেটা রঙিন হয় না। তাহলে তোমাকে যেটা এর জন্য যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো ওর যে ইলেকট্রন বিন্যাস ভালো করে পড়তে হবে। যদি তুমি ইলেকট্রন বিন্যাস পারো তাহলে আয়নের ইলেকট্রন বিন্যাস পারবে, তাহলে তুমি তখন সেখান থেকেই বুঝতে পারবে যে তোমার ডি কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে। 21 থেকে 30 যে যতগুলো মৌল আছে সেইগুলোরই তুমি কন্টিনিউ করবে, 21, 30। তাহলে সেখানে তুমি ইলেকট্রন বিন্যাসটা আয়নের ইলেকট্রন বিন্যাসটা পেরে যাবে। সেখান থেকে চৌম্বক ধর্ম নির্ণয়, চৌম্বকত্ব নির্ণয় বা চৌম্বক ভ্রামক নির্ণয়, অ্যাকচুয়ালি চৌম্বক ভ্রামক কত সেটা পড়ে। সেটা অবশ্যই যদি চৌম্বক ভ্রামক পড়ে তার এককটা দিতে ভুলবে না, বোর, ম্যাগনেটন বা বিএমটা দিতে ভুলবে না। তাহলে আমার রঙিন থেকে একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে চৌম্বক ধর্ম থেকে। থার্ড যে প্রশ্নটা পড়ে সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওর কিছু কিছু প্রশ্ন আছে, ওর কিছু কিছু একটা বা দুটো প্রশ্ন আসবে, এবং যেটা কিন্তু একটা রিয়াকশন, একটা কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক সমীকরণ, অবশ্যই সেটা ব্যালেন্স করেই তোমরা কিন্তু পড়বে, ব্যালেন্স সহ পড়বে। যেটা 1 নাম্বার বা 2 নাম্বার আছে, তোমাদের যেটা ইম্পর্টেন্ট মনে হয়, যে সমস্ত ইম্পর্টেন্ট রিয়াকশনস আছে সেগুলোই পড়বে, এবং ওখান থেকেও কমন প্রশ্ন পেয়ে যাবে বলেই আমি আশা করছি। খুব একটা কিন্তু অসুবিধা করে না কোনোদিনই। শেষে আছে জটিল যৌগ বা সবর্গীয় যৌগ। সবর্গীয় যৌগের অনেকগুলো পোর্শন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমবায়বতা।
বা দ্বিতীয় নাম্বার হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে তার হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কত একটা যৌগের সেটা নির্ণয় করতে বলে। আইইউপিএসি নোমেনক্লেচার, লিগ্যান্ডের নাম, এক্সাম্পল, এইগুলো কিছু কিছু পড়ে। অ্যাম্বিডেন্টের লিগ্যান্ডের একটা উদাহরণ দাও, তোমাকে পড়তে পারে। তো সেইগুলো একটুখানি মুখস্থ করে যেতে হবে তোমাকে। আর ইউপ্যাক নাম তো একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তুমি পড়ে যাবে। ইউপ্যাক নোমেনক্লেচার বইয়ে যেগুলো আছে, বইয়ের উদাহরণে তোমার নিজস্ব টেক্সট বুক বা যেটা তোমরা পড়ো ফলো করো, সেই বইয়ের উদাহরণে যে সমস্ত নোমেনক্লেচার গুলো আছে সেগুলো পড়ে গেলে তুমি পারবে, একটা ইউপ্যাক নোমেনক্লেচার অবশ্যই পারবে। আর ভ্যালেন্স বন্ড থিওরি থেকে তোমরা জানো ইনার অরবিটাল কমপ্লেক্স বা আউটার অরবিটাল কমপ্লেক্স থেকে যে সমস্ত ছোটখাটো ট্রিকি প্রশ্ন আছে সেই তার হাইব্রিডেশন নির্ণয় করতে দেয়। তো তোমরা ওই হাইব্রিডেশন নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন করবে, ধীরে সুস্থে করবে। ওটার যে লিগ্যান্ডটা প্রথমে দেখবে, যে লিগ্যান্ডটা কি লিগ্যান্ড দিয়েছে, উইক ফিল্ড না স্ট্রং ফিল্ড। যদি উইক ফিল্ড হয় তাহলে একরকম হবে, আর যদি স্ট্রং ফিল্ড হয় তাহলে আর একরকম হবে। বা কটা দিয়েছে লিগ্যান্ড, মানে কতগুলো দিয়েছে, যদি 6টা হয় বা যদি 4টে হয় তাহলে 4টে হলে তোমরা স্কোয়ার প্লেনার বা টেট্রাহেড্রাল এইরকম ভাববে। যদি 6টা হয় তাহলে তোমাদেরকে ভাবতে হবে যে এরা অষ্টদলীয় হতে পারে। বিশেষ করে তোমরা একটা উদাহরণ জানো, NiCl4 2- আর NiCN4 2-, এদের হাইব্রিডেশনের তোমাদেরকে পার্থক্য করতে দেয় যে এটার গঠন সংকেত, এদের হাইব্রিডেশন কেমন হবে। এখানে ক্লোরাইড এবং সায়ানাইড এই দুটোর শুধুমাত্র উইক ফিল্ড একটা আর স্ট্রং ফিল্ড একটা, তার জন্য হাইব্রিডেশনটাও পরিবর্তন হয়ে যায়। তাহলে তোমাকে যাই উদাহরণই দেওয়া হোক না কেন, তোমাকে আগে ঠিক করতে হবে যে যে লিগ্যান্ডটা দিয়েছে সেটা উইক ফিল্ড না স্ট্রং ফিল্ড। তাহলে তোমরা কিন্তু সহজেই হাইব্রিডেশন নির্ণয় করতে পারবে। আর এই হাইব্রিডেশন নির্ণয় করতে জানলে তাহলে সেখানে তোমরা চৌম্বক ভ্রামকটাও নির্ণয় করতে পারবে, বা কত তার চৌম্বক ভ্রামক সেটা তোমরা অনায়াসে নির্ণয় করতে পারবে। তাহলে এই যে পি ব্লকের ক্ষেত্রে বিশেষ করে অজৈব রসায়নের যে পোর্শনটা আছে এতে অনেকগুলো নাম্বারই আছে, কিন্তু আমার মনে হয় পি ব্লক ছাড়া বাকি যেগুলো আছে সেইগুলো কিন্তু এই ইয়ার কোশ্চেন্স বা তোমরা যে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক ইউজ করো তার যে প্রশ্নগুলো আছে সেইগুলো করলেই কিন্তু কমন পেয়ে যাবে। শুধু হয়তো তার যৌগটা একটু আলাদা দিতে পারে, বা কোশ্চেনের যে তোমরা ভেবে গেলে এক হয়তো সেই রকম দিল না, কিন্তু তোমরা একটুখানি লজিক্যালি যদি দেখো তাহলে কিন্তু এই প্রশ্ন তোমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে, আমি আশা করছি। শেষ যে দুটো আমাদের পোর্শন আছে সেটা যেটা আগে বলছিলাম, সেটা ছেলেদের একটা খুব সহজ লাগে আর একটা অত্যন্ত কঠিন লাগে। আমরা বুঝতেই পারি না যে কেন কঠিন লাগে ওইটা। তার কারণ একটাই আমার মনে হয় যে লজিকটা ঠিকঠাক করে ছেলেরা ক্রিয়েট করতে পারে নিজেদের মধ্যে, মানে অনেক সময় বুঝতে চায় না, বা ক্লাস 11-এর একটা ল্যাক থেকে যায়। বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রিতে 18 নাম্বার আছে। যারা একটু কেমিস্ট্রিটাকে লজিক্যালি ভাবে, মানে আমরা চেষ্টা করি অনেক ভাবে যে ভাবানো হোক, কিন্তু জানি না ওইখানেই ছেলেরা সব থেকে বেশি ভয় পায়। বরঞ্চ প্রথম যে আমি বললাম যে ভৌত রসায়ন, সেখানে ছেলেরা অনেক বেশি কমফর্ট ফিল করে। এই জায়গাটাতে ছেলেরা অনেক বেশি ভয় পায়। তার কারণ তোমরা সবাই মুখস্থ করতে চাও, কিন্তু এত রিঅ্যাকশনস আছে সবটা মুখস্থ হতে কিন্তু সম্ভব নয়, সেটা কিন্তু তুমি পারবে না শেষ পর্যন্ত। সেই জন্য আমি এই যে অর্গানিক কেমিস্ট্রিতে ঠিক সাজেশন নয়, আমি বলবো যে যে ইয়ারের প্রশ্নগুলো আসে সেগুলোকে একবার দেখো যে কোন জায়গা থেকে প্রশ্নটা ওরা দিচ্ছে। তাহলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে তাহলে ওই জায়গাগুলোর উপরে বেশি স্ট্রেস দেবে তোমরা। তাহলে দেখবে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে অনেকটা ভয়টা কমে যাবে। আর সময় তো খুব অল্প, তোমরা যা প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতিটাকে আরেকবার মানে রিক্যাপ করো বা আরেকটু খাটো, যাতে ওর থেকে ভালো নাম্বার তোমরা পেতে পারো, মানে যেটা তোমরা ভাবছো তার থেকেও বেশি নাম্বার তোমরা পেতে পারো। প্রশ্ন কিন্তু সহজ হয় অর্গানিক কেমিস্ট্রিতে। যেমন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন যে প্রথম যে অর্গানিকের যে অধ্যায়টা আছে সেখান থেকে 2-3টে জায়গা থেকে কিন্তু কমন প্রশ্ন আসবেই। সেটা হচ্ছে SN1 SN2 যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া আছে, এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন পড়বে। যেমন ক্লোরোবেনজিন কেন SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরকম প্রশ্ন পড়বে।
অথচ ইথাইল ক্লোরাইড অংশগ্রহণ করে কেন? তাহলে এর যে বেসিক যে জায়গাটা তুমি যদি একবার ঠিক করে নিতে পারো, তাহলে এইরকম উদাহরণের যে সমস্ত আরো প্রশ্ন আসছে, সেখানে ক্লোরোবেনজিনের জায়গায় ব্রোমোবেনজিন হতে পারে, ইথাইল ক্লোরাইডের জায়গায় ইথাইল ব্রোমাইড হতে পারে। তারপরে কিন্তু কমন প্রশ্ন, এটা কিন্তু একবারে একই রকম প্রশ্ন, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ভেদে কিভাবে SN1 বিক্রিয়াটা বা SN2 বিক্রিয়াটা চেঞ্জ হচ্ছে, তার যে গতি সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে। তুমি দেখবে যে তোমরা জানো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি যে সমস্ত হ্যালো অ্যালকেন আছে, তার মধ্যে 3 ডিগ্রি যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে সেটা ভালো SN1 করো। এটা তোমরা জানো, কিন্তু তোমাকে পরীক্ষার হলে তো আর এই একই রকম এত সহজভাবে দেবে না, তোমাকে কতগুলো উদাহরণ দিয়ে দেবে যে কোনটি SN1 বিক্রিয়া দ্রুত করে। তাহলে তোমাকে ওই স্ট্রাকচারটা দেখে বুঝতে হবে যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, বা কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টার্সিয়ারি, বা কোনটা অ্যালাইল বা বেনজাইল আছে। অ্যালাইল বেনজাইল সবসময় SN1 বা SN2 বেটার করবে অন্যান্যদের থেকে। তাহলে তোমাকে ওই স্ট্রাকচারটা কিন্তু বুঝতে হবে। তাহলে স্ট্রাকচারটা যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরটা দেওয়াটা অনেকটা ইজি হবে। তোমরা দেখবে যে এইরকম প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি বলছি, সেগুলো কিন্তু বিগত বছরের এদের পড়েছে। আর একটা হচ্ছে RS নোমেনক্লেচার, যেখান থেকে কিছু প্রশ্ন পড়ে। এবার আমরা কি না শুধুমাত্র RS নোমেনক্লেচারটা পড়ে গেলাম, যে কোনটা আর কোনটা এস হবে জানি, কিন্তু পরীক্ষায় কি করে যে RS এর সঙ্গে ইউপ্যাক নোমেনক্লেচারটাও চাই, এবং সেটা কিন্তু আমরা বেশ গন্ডগোল করে ফেলি। তাহলে তোমরা দেখবে যে এইচএস এর প্রশ্নতেই এইরকম প্রশ্ন কিন্তু বিগত বছরে পড়েছে। তাহলে তোমরা এখন থেকেই প্রস্তুতি নাও যে RS এর সঙ্গে ইউপ্যাক নোমেনক্লেচারটাও আমরা পড়ে যাব। তাহলে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন থেকে এই জায়গাটা কিন্তু তোমাদের কমন প্রশ্ন, এই জায়গা থেকে প্রতি বছরই প্রশ্ন পড়ে। তাহলে এই জায়গাটা পড়তে হবে। আর তো কিছু কিছু নেম রিঅ্যাকশনস বা কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। ডাও পদ্ধতি আছে, যেটা তোমাদেরকে পড়তেই হবে। ফ্রিডেল ট্যাপস আছে, যেটা থেকে আমাদের বিক্রিয়াগুলো হয়, বা যে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন, ওরা অর্থমেটা প্যারালাইজেশনের মধ্যে কোনটা তার বিক্রিয়া করবে, কোনটা ফাস্টেস্ট হবে, এই বিক্রিয়া তো আছেই। এইগুলো তো কমন বিক্রিয়া, এগুলো তোমরা ক্লাস 11-এও পড়ে এসেছো। এখানে শুধুমাত্র গ্রুপ চেঞ্জ হয়েছে। তাহলে গ্রুপ চেঞ্জ হলেই যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো মানে নেই। তোমরা জানো আগে থেকে যে অর্থ মেটা প্যারা পজিশন কোনগুলো এবং কোথায় কোথায় বিক্রিয়া হয়। তাহলে এই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন থেকে কিন্তু এই জায়গাগুলো একটুখানি তোমরা দেখে যাবে। সেকেন্ড যেটা আছে অ্যালকোহল, ফেনল এবং ইথার। অ্যালকোহল, ফেনল, ইথারের সব থেকে বেশি যে প্রশ্নগুলো পড়ে সেটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি করে পৃথক করব, কখনো এই প্রশ্নটা পড়ে। আবার লুকাস বিকারক কি এবং এটি কোন কাজে ব্যবহার করা হয়, প্রশ্নের উত্তর দুটো সেম। তাহলে একই কনসেপ্ট থেকে প্রশ্নটা আসে। আমরা কিন্তু একরকম ভাবে মুখস্থ করে যাওয়ার ফলে ওই প্রশ্নগুলো কিন্তু খুব আমাদেরকে কঠিন মনে হয় মাঝে মাঝে। বা লুকাস বিক্রিয়ক কি যদি বলে, তখন আমরা সংকেত বা তার রাসায়নিক যে এটা আছে সেটা দিতে পারি না, কেমিক্যাল যে এন্টিটিটা আছে সেটা দিতে পারি না। তো সেটা কিন্তু আমাদেরকে ঠিকঠাক করে দিতে হবে। দ্বিতীয়ত অ্যালকোহল, ফেনল, ইথার থেকে আমরা জানি যে কিছু কিছু নেম রিঅ্যাকশন আছে, খুবই বিখ্যাত রিঅ্যাকশন আছে। তাহলে সেইগুলো আমাদেরকে একটুখানি পড়ে ফেলতে হবে। নেম রিঅ্যাকশন কিন্তু পড়বেই। তোমরা যে সমস্ত নেম রিঅ্যাকশন আছে, তোমরা একটা চার্ট নিশ্চয়ই এতক্ষণে সবাই একটা চার্ট করে ফেলেছো যে কোন নেম রিঅ্যাকশন গুলো আছে আমাদের সিলেবাসে, এবং সেইগুলো ধরে ধরে নেম রিঅ্যাকশনে কোনটা দেখবে তোমরা না, বাম দিক থেকে ডান দিক যে যাচ্ছে, বা বিক্রিয়ক থেকে যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে, তার জন্য কোন বিকারক ইউজ করা হচ্ছে এবং ওই পরিবর্তনটা কি হচ্ছে। গ্রুপের পরিবর্তনটা তোমরা শুধু মনে রাখবে, সে অন্য কিছু থাকতে পারে, তার মাঝখানে অনেক কিছু থাকতে পারে, কিন্তু গ্রুপের পরিবর্তনটা কোন সাবস্টেন্সটা দিলে বা কোন রিঅ্যাক্ট্যান্টটা দিলে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। সাবস্ট্রেট থেকে একটা প্রোডাক্ট তৈরি করতে কোন রিঅ্যাক্ট্যান্টটা ইউজ করা হচ্ছে, শুধু সেইটুকুটা, গ্রুপের পরিবর্তনটা লক্ষ্য করবে বারবার। এছাড়া এই অ্যালকোহল, ফেনল, ইথার থেকে যে প্রশ্নটা জানতে হয় বা পড়ে, সেটা হচ্ছে গ্রিগনার বিকারক ব্যবহার করে কি করে এই যে অ্যালকোহল গুলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয়। এইটা কেন জানতে হবে না, বিভিন্ন রূপান্তর পড়ে যায় মাঝে মাঝে। সেই রূপান্তর কিন্তু একমাত্র গ্রিগনার বিকারক দিয়ে সব থেকে বেশি সুবিধা হয়। তোমরা অনেক কিছু ভাবতে পারো, কিন্তু গ্রিগনার বিকারক হচ্ছে সব থেকে সেফেস্ট।
যেটা থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবটাই প্রস্তুত করা যায়। তাহলে তোমরা সেদিকে একটুখানি মাথায় নেবে যে সেটা কিভাবে প্রস্তুত করা হয়। আর একটা জিনিস আমি দেখেছি যে এই অ্যালকোহল, ফেনল, ইথার, এখান থেকে ইথার থেকে কম প্রশ্ন পড়লেও ইথার থেকে কিন্তু সহজ সহজ কতগুলো প্রশ্ন আসে, সহজ সহজ। যেমন যে ইথারের সংরক্ষণ কিভাবে করা হয়, উইলিয়ামসন পদ্ধতিতে ইথার যে প্রস্তুত করা হয় তার জন্য বিকারকগুলো কি নেওয়া হয় সেটা একটু পরে। উইলিয়ামসন সিনথেসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর কি না, ফেনলের কিছু কিছু গুরুত্বপূর্ণ রিঅ্যাকশনস আছে। ফেনলের হ্যালোজিনেশন আছে, ফেনলের স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি আছে। এইগুলো কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। ফেনল থেকে যে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি, সেইগুলো তোমাকে পড়তেই হবে, একবার মাস্ট পড়তে হবে। তাহলে ফেনলের রিঅ্যাকশনস গুলো, আর হচ্ছে ইথারের যে সমস্ত রিঅ্যাকশনস বললাম, আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পৃথক করবে তুমি, সেইগুলো এগুলো পড়তেই হবে। এখান থেকে প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন পড়ে। এবার নতুন প্রশ্ন পড়ে গেলে সেগুলোকে ট্যাকেল করার জন্য একটু লজিকটা ক্রিয়েট করবে, দেখবে তোমরা অবশ্যই পারবে। ওই যে অ্যালকোহল, ফেনল, ইথারের যে প্রশ্নগুলো উত্তর করতে সব থেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে এর পরের যে চ্যাপ্টারটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। এখানে সমস্ত রিঅ্যাকশনস আছে। যে একটু ভালো করে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই যে চ্যাপ্টারটা পড়তে পারবে, সে আমি আশা করি যে অ্যালকোহল, ফেনল, ইথারও তার কাছে অনেকটা ইজি হবে। তার কারণ আমরা যদি দেখি বিগত বছরের যে প্রশ্ন, তাতে ইয়ারলি মানে 1 বছর ছাড়া ছাড়া একই রকম প্রশ্ন পড়েছে এই অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডে। এবং এইটা থেকে 5 নাম্বারের একটা প্রশ্ন পড়ে আমাদের, এবং সেই 5 নাম্বারটা এইভাবে ভাগ হয় যে 10 ইন্টু হাফ, মানে হাফ নাম্বার করে দেওয়া হয়। 10টা হয়তো বিকারক লিখতে দেওয়া হবে বা কোনো একটা প্রোডাক্ট লিখতে দেওয়া হবে। তাহলে এর মধ্যে বেশিরভাগই প্রশ্ন ক্যামনিজারো, অ্যালডন কন্ডেনসেশন, ক্লেজেন-স্মিথ বিক্রিয়া, বায়ার-ভিলিগার জারণ, দেখবে যে এইখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। ক্যাটারম্যান-কচ বিক্রিয়া, তারপর ফ্রিডার-ক্র্যাবস অ্যাসাইলেশন বা অ্যালকিলেশনস, উল্ফ-কিস্টার বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ, আমি যেগুলো বললাম তুমি দেখবে টিশেনকো বিক্রিয়া। এইখান থেকেই প্রশ্ন আসে, বারে বারে একই জায়গা থেকে প্রশ্ন আসে। এছাড়া এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমি দেখেছি যে কার্বক্সিলিক অ্যাসিডের কিছু কিছু ট্রিকি প্রশ্ন আসে, বা এই কিছু বছর আগেও একটা প্রশ্ন পড়েছিল যে ওই মানে গ্রিগনার বিকারক ব্যবহার করে কি করে তুমি কার্বক্সিলিক অ্যাসিডটা প্রস্তুত করবে, সেইখান থেকে কিছু প্রশ্ন আসে। আমাদেরকে অ্যালডিহাইডের যে সমস্ত 4টে সাবস্টিটিউশন রিঅ্যাকশনস আছে, বা সাবস্টিটিউশন নয়, জুট বিক্রিয়া যেটাকে বলি আমরা, অ্যাডিশন রিঅ্যাকশনস, সেটা আছে। সেই 4টে যে রিঅ্যাকশনস আছে সেখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পড়বে। প্রথমেই দেখবে অ্যালডিহাইডের রিঅ্যাকশনস করলেই অ্যালডিহাইড, কিটোনের 4টে অ্যাডিশন রিঅ্যাকশনস আছে। তো সেই 4টের মধ্যে যে কোনো একটা অবশ্যই পরীক্ষায় পড়বে। আর এখানে একটা কি না, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা। শনাক্তকরণের মধ্যে তোমাদেরকে কি করা হয়, মাঝে মাঝে দিয়ে দেওয়া হয়, আমি দেখেছি যে ধরো দিয়ে দেওয়া হলো যে ফর্মিক অ্যাসিড আর ফরম্যালডিহাইড কি করে তুমি পৃথক করবে, তুমি অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড কি করে পৃথক করবে, মানে অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের পৃথকীকরণ। একটা অ্যাসিটিক অ্যাসিড গিয়ে তুমি কি করে মানে চিহ্নিত করবে বা শনাক্ত করবে। বিশেষ করে হ্যালোফর্ম বিক্রিয়া কোনগুলো করে, হ্যালোফর্ম বিক্রিয়া কোনগুলো করে না, হ্যালোফর্ম বিক্রিয়ার যে সমস্ত এক্সাম্পলস আছে, কোন জিনিসটা তৈরি হয়, যে আয়োডোফর্মই সব থেকে শনাক্তকরণের জন্য বেশি ব্যবহার করা হয়, সেই হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে, এইটা জানা। এটা অনেক সময় মাল্টিপল চয়েসে করতে পারে যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় বলে 4টি অপশন দিয়ে দেওয়া হলো। তাহলে CH3CO আর CH3CH-OH যে সমস্ত গ্রুপগুলো আছে তার মধ্যে থেকেই তোমাকে দেখতে হবে যে এই গ্রুপটা কোথায় আছে। একমাত্র অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল যেটা সাড়া দেয় সেটা ইথানল, সেটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই যে ট্রিকি ছোট ছোট জিনিসগুলো আছে এইগুলো তোমাকে পড়তে হবে। আর যেগুলো বললাম যে অবশ্যই পড়তে হবে, এগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগে একবার দেখে যাবে, কারণ বিগত বছরের প্রতি বছরই এইগুলো একটা একটা করে পড়েছে। আর অর্গানিক কেমিস্ট্রি সব থেকে সহজ, যে এইটাতে ছেলেরা অনেক কমফোর্ট ফিল করে, সেটা হচ্ছে নাইট্রোজেন গঠিত জৈব যৌগতে। তার কারণ এর একবারে কিছু কিছু রিঅ্যাকশনস আছে যে সব সময় পড়ে পরীক্ষাতে, মানে এর ইয়ার মানে দেখা গেছে আগের বছর যেটা পড়েছে এই বছরও সেটা পড়ছে।
তাহলে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধা তোমাদের ক্ষেত্রে। তবুও আমি বলে দিই যে কোনগুলো একবারে পড়তেই হবে। সেটা হচ্ছে তুমি ধরো অ্যানিলিনের ক্ষেত্রে, অর্থ, আর আমরা জানি যে অ্যানিলিন অর্থ এবং হচ্ছে প্যারানির্দেশক। তাহলে কিভাবে আমি অর্থ প্যারানির্দেশক, কিন্তু অ্যানিলিন আবার সমস্ত রিঅ্যাকশন সে করে না। মানে অর্থ নাইট্রো অ্যানিলিন বা তোমার প্যারানাইট্রো অ্যানিলিন বা অর্থ ব্রোমো অ্যানিলিন, এইগুলো তোমাকে যদি প্রস্তুত করতে বলা হয় অ্যানিলিন থেকে, তাহলে কিন্তু ডিরেক্ট করতে পারবো না। ওটাকে প্রথমে অ্যাসাইলেশন করতে হবে, ব্লক করতে হবে NH2 গ্রুপটাকে। তাহলে অর্থ এবং প্যারা একটা সিঙ্গেল মনোসাবস্টিটিউটেড অ্যানিলিন কি করে পাওয়া যায়, এই বিক্রিয়া তোমাকে পড়তে হবে। অ্যানিলিন এছাড়া কি পড়তে হবে, অ্যানিলিনের কি করে জারণ, কতগুলো জারণ আছে, 3টে জারণ আছে। যেমন নাইট্রোবেনজিনের কতগুলো বিজারণ আছে, একটা প্রশম মাধ্যমে, একটা অ্যাসিড মাধ্যমে, একটা ক্ষারীয় মাধ্যমে। এই 3টে বিজারণের একটা পড়ে। আবার অ্যানিলিন থেকে ডিরেক্ট কিভাবে তুমি নাইট্রোবেনজিন করতে পারো, বা নাইট্রোবেনজিন থেকে কি করে অ্যানিলিন করতে পারো, বা কি করে মেটানাইট্রো যে নাইট্রোবেনজিন আছে, ডাইনাইট্রোবেনজিন, মেটাডাইনাইট্রোবেনজিন থেকে কি করে তুমি একটা মানে NO2টাকে একটা NH2 কি করে করতে পারো। তাহলে এইরকম যে ট্রিকি প্রশ্নগুলো আছে প্রতি বছরই পড়ে। আর একটা প্রশ্ন পড়ে যে নাইট্রোবেনজিনকে তুমি শনাক্ত করবে কি করে, অ্যানিলিনকে তুমি শনাক্ত করবে কি করে, ডায়াজো কাপলিং যে বিক্রিয়াটা আছে, এবং সেইটা পড়তে হবে তোমাকে। এছাড়াও নাইট্রোবেনজিনের যে শনাক্তকরণ মুলিগেন বার্কার টেস্ট, তাতে কোন বিকারক ইউজ করা হচ্ছে এবং কোন বিকারক ইউজ করা হলে কোন তুমি কিসের পদক্ষেপ পাচ্ছ, কোন একটা অজৈব যৌগের সিলভার পদক্ষেপ পাচ্ছ, সেই প্রশ্নটাও পড়ে। এই একই জিনিস কিন্তু অ্যালডিহাইড কিটোনেও আছে টলেন্স বিকারকের ক্ষেত্রে, তোমরা জানো। তাহলে এই যে জিনিসগুলো তোমাকে পড়ে রাখতে হবে। এবং তুমি বিগত 5 বছর বা 10 বছর বা 2015 থেকে যে নতুন মানে সিলেবাসটা চলছে, সেই সিলেবাসে যতগুলো প্রশ্ন আছে, যতগুলো নাইট্রোবেনজিন বা নাইট্রোজেন গঠিত জৈব যৌগ থেকে প্রশ্ন পড়েছে, তুমি যদি একবার দেখে যাও, আমি 2024-এ অবশ্যই কমন পাবে, আমি আশা করছি। এর বাইরে খুব একটা প্রশ্ন হয় না। তাহলে অর্গানিকে তোমাদেরকে যেটা মূল যে জায়গাটা পড়তে হবে, যেটা তোমরা ভয় পাও, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। আমি বলবো বিগত বছরের যে সমস্ত প্রশ্ন আছে আর যে নেম রিঅ্যাকশনস গুলো যেগুলো আছে, সেগুলো বারবার পড়ো, বারবার প্র্যাকটিস করো। তাহলে তুমি দেখবে যে তারা অর্গানিকটা তোমাদের ভয়টা অনেকটা কমে যাবে। কমন প্রশ্ন অবশ্যই পাবে। লাস্ট যে পোর্শনটা সেটা হচ্ছে প্রয়োগ ভিত্তিক রসায়ন। এটা 3টে চ্যাপ্টার আছে, 10 নাম্বার। এর আমার মাল্টিপল চয়েসটা বেশি আছে, একটা চ্যাপ্টার থেকে 2টো মাল্টিপল চয়েস আছে, যে এটা অন্য কোনো চ্যাপ্টার থেকে আসে না। তো ছেলেদের এই 3টে চ্যাপ্টারের মধ্যে জীবজ অণু আছে, পলিমার আছে, আর দৈনন্দিন জীবনের রসায়ন আছে। তো এই দৈনন্দিন জীবনের রসায়নেরই হচ্ছে 2টো মাল্টিপল চয়েস পড়ে। এটা একটু মুখস্থ করতে হয়, কিন্তু কিছু করার নেই, নাম্বারটা পেতে গেলে মুখস্থ করতেই হবে। বিশেষ করে কিছু কিছু অ্যানালজেসিক, তার কিছু এক্সাম্পল পড়তে হয়, কিছু কিছু ট্রাঙ্কুলাইজার, তার এক্সাম্পল পড়তে হয়, কিছু ঔষধের নাম পড়তে হয়। সেটা তোমরা অবশ্যই এখন পারো, আমি আশা করি। অবশ্যই সবাই প্রস্তুতি নিয়েছো। প্যারাসিটামলের সংকেত কিরকম হতে পারে, প্যারাসিটামলে কোন কোন গ্রুপ থাকে, প্যারাসিটামলের নাম কি, ইউপ্যাক্ট নোমেনক্লেচার কি, সেখান থেকে প্রশ্ন পড়ে। অ্যাসপিরিন কি কাজে ব্যবহার করা হয়, এই সমস্ত কিছু কিছু ড্রাগ বা আছে, সেইগুলো তোমাদেরকে পড়তে হয়। এছাড়া সাবান থেকে কিছু কিছু প্রশ্ন আছে, যে কেন অ্যাসিড, মানে সাবান কি, সাবান কোথায় ব্যবহার করা হয় না, কোথায় ব্যবহার করা হয়, খাদ্য সংরক্ষক হিসাবে কি ব্যবহার করা হয়, কোন যৌগ খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহার করা হতে পারে, এই জায়গাগুলো থেকে কিছু প্রশ্ন আছে। একটুখানি মুখস্থ করতে তো হবেই, কিছু করার নেই। তো এইগুলো তোমরা ওভারকাম করতে পারবে। পলিমার থেকেও কিছু কমন প্রশ্ন, কিছু কিছু এক্সাম্পল, এবং তার এই 91666 কথাটা কোথায় ব্যবহার করা হয়, এখানে কি কি মনোমার ইউজ করা হয়, মানে বিভিন্ন একটা পলিমার দিয়ে দিল নাম, তার কি কি মনোমার হতে পারে, বা একটা পলিমার কোন ধরনের পলিমার, সেটা সংহনন পলিমার না পলিয়েস্টার পলিমার, বা এইরকম কিছু কিছু শ্রেণী বিভাগ আছে। তা সেইখান শ্রেণী বিভাগগুলো পড়ে রাখা, আর এক্সাম্পল গুলো, সংজ্ঞাটাও অবশ্যই পড়ে রাখবে, যে এর সংজ্ঞা কি কি হতে পারে। আর যে পলিমারটা পড়বে তার অবশ্যই উদাহরণটা ভালো করে পড়ে নেবে, যে কোন জাতীয় পলিমার এটা, তাহলে তোমাদের সেটা সুবিধা হবে। ব্যাকেলাইট কোন কোন পলিমার, মানে কোন কোন মনোমারের তৈরি,
এইরকম যে জায়গাগুলো আছে ছোট ছোট সেইগুলো করে রাখবে। শেষ যে চ্যাপ্টারটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে জীবযৌন। জীবযৌন কতটা বায়োলজিক্যাল কিছু কিছু আছে, যেমন হরমোন আছে, লিপিড আছে, যেগুলো কিন্তু বায়োলজিতে ছেলেরা ভালো রকম পড়াশোনা করে। ভাইটামিনস আছে যেগুলো ছেলেরা ভালোই জানে যে ভিটামিন কি কি কাজে ব্যবহার করা হয়, কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হতে পারে। তো সেগুলো ছেলেরা অনেকটাই কমন পেয়ে যায়, ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা অনেকটাই কমন পেয়ে যায়। শুধু এখানে যে নতুন যে বা যেখান থেকে প্রশ্নটা বেশি পড়ে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন। তো কার্বোহাইড্রেট যেটা আছে, কার্বোহাইড্রেটে কি আছে না গ্লুকোজ আছে, আর হচ্ছে ডাইস্যাকারাইড কিছু কিছু আছে, পলিস্যাকারাইড কিছু কিছু আছে। তাহলে ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইডে কিন্তু কোনো রিঅ্যাকশন নেই। তাতে কি আছে না কতগুলো ডাইস্যাকারাইডের নাম বলো, আর তারা কোন কোন মনোস্যাকারাইড থেকে তৈরি হয়েছে সেটা বলো। পলিস্যাকারাইডের ক্ষেত্রেও তাই, কতগুলো নাম বলতে হবে আর তার সঙ্গে কি কি মনোস্যাকারাইড আছে সেটা বলতে হবে। তাহলে এই জায়গাগুলো তোমরা তো পারবেই। যেটা তোমরা মিস করে যাও সেটা হচ্ছে গ্লুকোজের রিঅ্যাকশনস গুলো, বিশেষ করে ওসাজন রিঅ্যাকশন তোমরা তো পড়েছো, গ্লুকোজ এই করে ওসাজন তৈরি করা হয়। তো এইটা একটুখানি দেখে রাখবে। গ্লুকোজের আর যে সমস্ত রিঅ্যাকশন আছে, গ্লুকিটল বানানো, হ্যাঁ সেইটা একটু গ্লুকারিক অ্যাসিড কি করে নির্ণয় করা মানে বানানো হয় গ্লুকোজ থেকে, এই জায়গাগুলো জেনে রাখা। আর যে সমস্ত আর একটা প্রশ্ন পড়ে সেটা হচ্ছে গ্লুকোজ বা যে ফ্রুক্টোজ যে আছে সেইগুলোর গঠন সংকেত লেখা, কোনটা অ্যালডোহেক্সোজ কোনটা কিটোহেক্সোজ সেটা জানা আর কি। যেটা উদাহরণটা বিজারক শর্করা কোনগুলো হয়। তো এই জায়গাগুলো। আর প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আমরা জানি দুটোই আছে, গ্লাইসিন আর অ্যালানিন। তার সংকেতটা খুব ভালো করে মনে রাখা, তার যে গঠন সংকেত সেটা মনে রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই যে অ্যালানিন আর গ্লাইসিন আছে ওটা দিয়ে কি করে পেপটাইড গঠন করা হয়, তার সংকেতটাও, পেপটাইড গঠনটা মনে রাখতে হবে। কারণ পেপটাইড গঠনও পড়ে, আবার জুইটারায়ন কি করে প্রস্তুত করা হয় সেটাও পড়ে, সমতরিত বিন্দু কাকে বলে সেটাও পড়ে, প্রাইমারি প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার 2-1বার পড়েছে দেখেছি। তাহলে ওর কিন্তু খুব 1 নম্বরের প্রশ্ন পড়ে সব। তাহলে একটু খুঁটিয়ে পড়াটা, বিশেষ করে কার্বোহাইড্রেট জায়গাটা আর শেষে হচ্ছে প্রোটিনের জায়গাটা একটু খুঁটিয়ে পড়তে হবে। বাকিটা তো তোমরা বায়োলজিতে পড়ছো, ভিটামিন, লিপিড বা হরমোন উদাহরণগুলো, তাহলে সেটা কিন্তু তোমরা কভার আপ করতে পারবে। তাহলে এই হচ্ছে গোটা কেমিস্ট্রি পেপার, যেটা একবারেই আমি ছোট করে বললাম যাতে যাওয়ার আগে যাতে তোমরা সমস্যায় দেখে যেতে পারো। সময় আমাদের হাতে খুব কম ছিল, তাই স্যার অতটা ইলাবোরেটলি বললেন না, একেবারে ছোট্ট করে বলে দিয়েছেন। আর যদি কারোর আরো বেশি করে জানার ইচ্ছে থাকে তাহলে গত বছর এবং তার আগের বছরের ভিডিওটা দেখলেও অনেকটাই উপকৃত হবে। স্যারকে অনেক ধন্যবাদ। আর খুব বেশি আমরা সময় নিচ্ছি না। সবার পরীক্ষা খুব ভালো হোক। আমাদের দিক থেকে শুভেচ্ছা, শুভাশিস সবকিছু রইল। তোমরা সবাই সফল হও। নমস্কার।